নমস্কার। আজকে আমরা ভারতের নকশালবাদ নিয়ে একটা গভীর আলোচনা করব। মানে এর শুরুটা কোথায়, কিভাবে এটা ছড়ালো, আর এখনকার পরিস্থিতিটাই বা ঠিক কী রকম, এই সব নিয়েই কথা বলবো। এই যে নকশালবাদ বলছি আমরা, এই ধারণাটা এলো কোথা থেকে, এর পিছনের মূল ভাবনাটা আসলে কি? দেখুন, এর একদম গোড়ার কথায় যদি যাই, তাহলে তো কার্ল মার্কস আর তার 1848 সালের কমিউনিস্ট ম্যানিফেস্টো। সেটার কথা বলতেই হয়। হ্যাঁ, মার্ক্সবাদ। ঠিক। মার্কস তো দেখেছিলেন যে সমাজে দুটো স্পষ্ট ভাগ আছে। একদিকে কারখানার মালিক, পুঁজিপতি শ্রেণী যারা খুব ধনী, আর অন্যদিকে শ্রমিক শ্রেণী যারা সারা দিন খেটেও গরিব। তো মার্কসের ভাবনা ছিল এই যে ব্যবস্থাটা, এটাকে পাল্টাতে হবে। দরকার পড়লে হিংসার পথ ধরে হলেও শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে। এই চিন্তা থেকেই কিন্তু আমরা জানি 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়াতে বিপ্লব হয়, আর পৃথিবীর প্রথম কমিউনিস্ট সরকারও তৈরি হয়। তবে নকশালবাদ নামটা সেটা এসেছে অনেক পরে। 1967 সালে আমাদের পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামের একটা ঘটনা থেকে। কিন্তু তার আগে ভারতে কমিউনিস্ট আন্দোলন তো চলছিল। সেই আন্দোলন থেকে নকশালবাদের উত্থান, এই যাত্রাটা কেমন ছিল? ভারতে কমিউনিস্ট পার্টি সিপিআই, তার জন্ম তো সেই 1920 সালে তাশখন্দে। পরে আবার 1925-এ কানপুরেও প্রতিষ্ঠা হয়। ব্রিটিশ সরকার এদের ওপর খুব চাপ সৃষ্টি করেছিল, দমনপীড়ন চলেছিল, কিন্তু তার সত্ত্বেও বিশেষ করে সেই সময় যে ভয়ঙ্কর জমিদারি শোষণ ছিল, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কমিউনিস্ট ভাবধারা ছড়াতে খুব সাহায্য করেছিল। তেলেঙ্গানা আন্দোলন বা আমাদের বাংলার তেভাগা আন্দোলন, এগুলো ছিল তারই কিছু প্রথম দিকের কৃষক বিদ্রোহের উদাহরণ। স্বাধীনতার পর সিপিআই-এর একটা অংশ তারা মনে করতে শুরু করল যে এই নতুন ভারত সরকার আসলে সেই পুরনো জমিদার আর ধনিক শ্রেণীরই সরকার। তাই তারা সরাসরি বিপ্লবের ডাক দেয়। আর এই সময় কিন্তু চারু মজুমদার বা ধরুন কোন্ডাপল্লী সীতারামাইয়ার মতো নেতাদের উত্থান হচ্ছে। আরেকটা জিনিসও মনে রাখতে হবে, ওই সময় চীনে মাওয়ে তুংয়ের নেতৃত্বে যে বিপ্লবটা সফল হল 1949-এ, সেটারও একটা বিরাট প্রভাব পড়েছিল এদের ওপর, বিশেষ করে চারু মজুমদার। তার বিখ্যাত ঐতিহাসিক 8টি দলিলে তো প্রায় মাওয়ের দেখানো পথেই সশস্ত্র সংগ্রামের একটা রূপরেখা তৈরি করে ফেললেন। আচ্ছা, এবার ওই নকশালবাড়ির ঘটনাটায় আসি, যেখান থেকে নামটা এলো বললেন। ঠিক কি ঘটেছিল সেদিন? 1967 সাল, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, তার মধ্যে নকশালবাড়ি গ্রাম। সেখানে বিমল কিষান নামে এক আদিবাসী কৃষকের সাথে এক স্থানীয় জমিদারের জমি নিয়ে ঝামেলা চলছিল। আদালত কিন্তু কৃষকের পক্ষেই রায় দেয়। কিন্তু জমিদার সে তো গায়ের জোরে জমি দখল করে রাখে, এমনকি কৃষককে মারধরও করা হয়। পুলিশ একরকম চুপচাপ, নিষ্ক্রিয়। তখনই স্থানীয় কিছু সিপিআই নেতা, যেমন ধরুন জঙ্গল সাঁওতাল, কানু সান্যাল আর অবশ্যই চারু মজুমদার, তারা এগিয়ে আসেন। তাদের নেতৃত্বে উত্তেজিত কৃষকরা জমি দখল করতে শুরু করে, জমিদারদের উপর হামলা চালায়। পরিস্থিতি খুব গরম হয়ে ওঠে। আচ্ছা। 23 মে তারিখে একজন পুলিশ ইন্সপেক্টর সোনাম ওয়াংরি, তিনি তীরবিদ্ধ হয়ে মারা যান। তার পরের দুদিন 24-25 মে পুলিশ পাল্টা গুলি চালায়, তাতে 11 জন গ্রামবাসী মারা যান। দুঃখের বিষয় হল তার মধ্যে 9 জনই ছিলেন মহিলা আর 2 জন শিশু। আর এই ঘটনায় কিন্তু নকশালবাদ শব্দটার জন্ম দেয়। দেখতে দেখতে এই আন্দোলন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে ছড়িয়ে পড়ে। এরপরই আন্দোলনটা কিভাবে এগোলো, সাংগঠনিক দিকটা, পরের ধাপগুলো কেমন ছিল? 1969 সালে চারু মজুমদার আর কানু সান্যালের নেতৃত্বে তৈরি হলো একটা নতুন দল, সিপিআই-এমএল বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট। আর এরা সরাসরি সশস্ত্র বিপ্লবের ডাক দিল। তাদের স্লোগানই ছিল চীনের পথই আমাদের পথ। কিন্তু জানেন তো, খুব তাড়াতাড়ি একটা ধাক্কা এলো। 1970 সালে কানু সান্যাল গ্রেফতার হলেন, আর 1972-এ পুলিশি হেফাজতেই চারু মজুমদারের মৃত্যু হল। এরপর এলো জরুরি অবস্থা 1975 থেকে 77। তখন মিসা আইন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন, সেটা ব্যবহার করে ব্যাপক ধরপাকড়, দমনপীড়ন চলল।
জরুরি অবস্থার শেষ হলে ৭৭ সালে অনেক নেতা জেল থেকে ছাড়া পেলেন, তার মধ্যে কোন্ডাপল্লী সীতারামাইয়াও ছিলেন। তিনি ১৯৮০ সালে তৈরি করলেন পিপলস ওয়ার গ্রুপ বা পিডব্লিউজি। আর এখানেই একটা বড় কৌশলগত বদল ঘটল। কিরকম বদল? তারা গ্রামের বদলে গভীর জঙ্গলকে তাদের ঘাঁটি বানালো। জঙ্গলে? কেন? এর কি কোনো বিশেষ কারণ ছিল? হ্যাঁ, অবশ্যই কারণ ছিল। দেখুন, জঙ্গলে থাকলে দুটো সুবিধা। এক, রাষ্ট্রের নজর এড়িয়ে কাজ করাটা অনেক সহজ। আর দুই, আদিবাসীদের যে ক্ষোভ, সেটাকে সরাসরি কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। বিশেষ করে ওই জমির অধিকারের প্রশ্ন বা ধরুন ১৯৮০ সালের বন সংরক্ষণ আইন, এইগুলো নিয়ে আদিবাসীদের মধ্যে যে অসন্তোষ ছিল, নকশালরা সেটাকে খুব ভালোভাবে ব্যবহার করে। বুঝলাম। তারা স্থানীয় ভাষা শিখল, আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন তৈরি করল, এভাবেই তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করল আর কি। ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড এই সব মিলিয়ে একটা বিরাট এলাকায় তাদের প্রভাব তৈরি হলো, যেটাকে বলা হয় রেড করিডোর। রেড করিডোর, হ্যাঁ শুনেছি। এখানে তারা একরকম সমান্তরাল প্রশাসন চালানোরও চেষ্টা করত, আর নিজেদের সংগঠন চালাতে চাঁদা আদায়, নতুন ছেলেমেয়ে ভর্তি করা, এমনকি শ্রীলঙ্কার এলটিটি বা অসমের ইউএলএফের মতো গোষ্ঠীর সাথেও যোগাযোগ তৈরি করেছিল। আর হামলা চালানোর জন্য আইইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস, সেগুলোর ব্যবহার শুরু করে। তাহলে এখনকার পরিস্থিতিটা কি? বর্তমানে নকশালবাদের অবস্থাটা ঠিক কেমন? আর সরকারি বা কিভাবে এর মোকাবেলা করছে? একটা সময় ছিল, মানে ধরুন ২০০৫ থেকে ২০১০, এই সময়টা নকশালবাদের একেবারে চরম পর্যায়ে ছিল। প্রায় ১৮০টা জেলা নাকি এর দ্বারা প্রভাবিত ছিল। অনেক জেলা? হ্যাঁ, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে এদের শক্তি কমে আসতে শুরু করে। এর পেছনে অনেকগুলো কারণ আছে অবশ্য, যেমন ধরুন দলের ভেতরে কোন দল, নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি বা জাতিভেদ নিয়ে অভিযোগ। আদিবাসী সমাজেও আগের মতো সেই সমর্থনটা আর নেই। আর অবশ্যই সরকারের লাগাতার আর কার্যকরী দমননীতি। সরকার একদিকে যেমন নিরাপত্তা অভিযান চালিয়েছে, ধরুন অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন, হেলিকপ্টার এসব ব্যবহার করেছে, তেমনি অন্যদিকে উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট, স্কুল তৈরি, চাকরির সুযোগ দেওয়া, আত্মসমর্পণ নীতি, এইগুলো দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। সব মিলিয়ে এখন প্রভাবিত জেলার সংখ্যাটা কমে মোটামুটি ১৮তে এসে দাঁড়িয়েছে। সরকার তো ঘোষণাই করেছে যে ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করাই তাদের লক্ষ্য। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে সামাজিক বা অর্থনৈতিক বৈষম্য, যে বঞ্চনা, এইরকম একটা চরমপন্থী আন্দোলনের জন্ম দিয়েছিল, তার সমাধান কি সত্যি হয়েছে? মানে ভবিষ্যতে যাতে এই পরিস্থিতির আবার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য ঠিক কি করা দরকার, এই ভাবনাটা বোধহয় আমাদের সকলের জন্যই খুব জরুরি।